হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি ব্লগ। ভাইজ্যাক ট্যুরের দ্বিতীয় দিনে আজকে আমাদের ডেস্টিনেশন হলো আরাকু ভ্যালি। আমরা কিন্তু বাড়ি থেকে প্ল্যান করে এসেছিলাম যে আরাকু ভ্যালি আমরা ট্রেনে যাব, কিন্তু আগের দিনই এই ট্রেন জার্নি করে এলাম, তাই আর একদম ট্রেন চাপতে ভালো লাগছিল না। তাই কাল রাতে হোটেলে ফেরার পথে ট্রেনের টিকিটগুলো ক্যান্সেল করে দিয়েছিলাম। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, তো চলো এবার বেরিয়ে পড়ি। রুম থেকে বেরিয়ে লিফটে উঠে সমুদ্রের অসাধারণ ভিউ দেখতে দেখতে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। হোটেল থেকে বেরিয়ে প্রথমেই একটি অটো বুক করে নিলাম স্টেশনে যাব বলে। তো দেখো আমরা অটোতে উঠে পড়েছি আর স্টেশনের দিকে যাচ্ছি। কাল রাতে টিকিট ক্যান্সেল করার সাথে সাথে স্টেশনের কাছাকাছি একটি ট্রাস্টেড বাইক রেন্টাল সার্ভিসের সাথে ফোনে কথা বলে রেখেছিলাম। তো তোমরা এক্সাইটমেন্টটা তো বুঝতেই পারছো। ভাইজ্যাক থেকে আরাকু ভ্যালি জার্নি সেটাই একটা স্পেশাল জার্নি, প্লাস তার সাথে আবার বাইক রাইড। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি। স্টেশন থেকে একটু এগিয়ে দেখো এখানে বাইক রেন্টাল বলে লেখা আছে। তো চলো আমরা বাইক রেন্টালের ওখানে চলে যাই। এখানে এসে দেখলাম অলরেডি একজন কাপল বাইক রেন্ট নিতে এসেছে। এখানে কিন্তু বাইক রেন্টালের পাশাপাশি সমস্ত বাইক পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। এই জায়গাটা কিন্তু 24 ঘন্টাই খোলা থাকে। এরপর এখানকার একটি দাদা আমাদের একটি বাইক রেন্টালের ক্যাটালগ দিলেন, যার মধ্যে সমস্ত রকম বাইক, স্কুটি সমস্ত কিছুর দাম আলাদা আলাদা করে লেখা আছে। দেখো তোমাদের ক্যাটালগটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। ক্যাটালগটি ভালো করে দেখার পর আমরা একটি স্কুটি পছন্দ করলাম। দেখো এই দাদা স্কুটিটি বের করে নিয়ে এলো দেখানোর জন্য। ও স্কুটি চেপে সমস্ত কিছু দেখে নিচ্ছিল সব ঠিকঠাক আছে কিনা। এরপর আমি স্কুটিটির একটি 360 ডিগ্রি ভিউ নিয়ে নিলাম, কারণ স্কুটি ফেরত দেওয়ার সময় যদি কোথাও স্ক্র্যাচ থাকে তাহলে ওরা তোমাদের থেকে এক্সট্রা চার্জ নিতে পারে। তাই সবসময় স্কুটি নেওয়ার আগে তোমরা ভালো করে একটি ভিডিও বানিয়ে নেবে। বাইক রেন্ট নেওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকাটা অত্যন্ত জরুরি। এর সাথে তোমাদের যে কোনো রকমের একটি আইডি প্রুফ লাগবে। তো দেখো আমাদের স্কুটি রেন্ট নেওয়া হয়ে গেছে। এই স্কুটিটির একদিনের রেন্ট হলো 700 টাকা, আর তার সাথে এই স্কুটির লিমিট হলো 120 কিলোমিটার। এই কথাটির মানে হলো তোমরা একদিনে 120 কিলোমিটার ফ্রিতে ড্রাইভ করতে পারবে। তার থেকে যদি এক্সট্রা কিলোমিটার তোমরা ড্রাইভ করো তো প্রতি কিলোমিটারে তোমাদের এক্সট্রা 4 টাকা করে দিতে হবে, আর পেট্রোল তো নিজেদেরকেই ভরতে হবে। আর এখানকার ভালো আরেকটি নিয়ম হলো তোমরা যদি সকাল 8টার সময় বাইক নাও তাহলে পরের দিন সকাল 8টার সময় তোমরা বাইক জমা করতে পারো। মানে এখানকার রেন্টাল টাইম হলো 24 আওয়ার্স। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে তোমরা সকাল 8টায় বাইক নিলে তোমাদের রাত্রি 9টা বা 10টার মধ্যে যেমন করেই হোক বাইকটা জমা করতে হবে, না হলে তোমাদের থেকে 2 দিনের রেন্ট একেবারে নিয়ে নেবে। আর হ্যাঁ, তোমাদেরকে তো আরেকটা কথা বলতেই ভুলে গেছি, তোমরা এখান থেকে বাইক রেন্ট নিলে তোমাদেরকে কিন্তু 1000 টাকা ডিপোজিট মানি জমা করতে হবে, যেটা তোমরা বাইক ফেরত দেওয়ার সময় পেয়ে যাবে। এরপর আমরা বাইক নিয়ে পৌঁছে গেলাম পেট্রোল পাম্পে। এখানে 500 টাকার মতো পেট্রোল ভরে আমরা আমাদের জার্নিটা শুরু করলাম। দেখো ভাইজ্যাকের রাস্তা কত সুন্দর, পরিষ্কার আর কত চকচকে। কিছুটা ড্রাইভ করার পরেই আমরা ছোট ছোট পাহাড় দেখতে শুরু করলাম। এরপর আরো কিছুক্ষণ যাওয়ার পর একটু একটু খিদে পাচ্ছিল। তারপর ভাবলাম এই ভাইজ্যাক শহর ছেড়ে বেরিয়ে যদি গ্রামের দিকে চলে যাই সেখানে আর খাবার দোকান হয়তো অতটা নাও পেতে পারি। তাই আমরা একটা ছোট্ট ধাবা দেখে দাঁড়িয়ে পড়লাম। এখানকার বেশিরভাগ লোকই তামিল বা মালায়ালাম ভাষায় কথা বলছে, তাই আমরা কিছুই ততটা বুঝতে পারছি না। ও পুরি আর সবজির অর্ডার দিল। তো দেখো আমাদের খাবার চলে এসেছে। আমরা যেগুলোকে লুচি বলি এখানে ওগুলোই একটু বড় বড় সাইজের বানায়, আর ওগুলোকে পুরি বলা হয়। এরপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ওখানকার বিল মিটিয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম। তারপর ঘন্টাখানেক মতো পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা বাইকে করে যাচ্ছিলাম। আরো কিছুটা যাওয়ার পর একটা ডাবের দোকান দেখতে পেয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম। এখানে জিজ্ঞাসা করলাম যে ডাবের দাম কত, তো ওনারা কি ভাষায় বলছে কিছুই বুঝতে পারছি না। তারপর এই দিদি ভাই ওনার ব্যাগ থেকে একটি 50 টাকার নোট বের করে আমাদের দেখালেন যে একটির দাম 50 টাকা। তারপর আমরা বুঝতে পারলাম। আমরা দুজনে 2টি ডাব নিয়ে নিলাম। আমাদের কলকাতার তুলনায় এখানে ডাবের দাম কিন্তু অনেকটাই কম, আর সাইজও অনেকটা বড় বড়। আমি যে ডাবটা খাচ্ছি ওটার জলটা খুব মিষ্টি আর অনেক শাঁস আছে। ডাব খেয়ে ওখানে 100 টাকা পেমেন্ট করে আবার আমরা ছোট্ট ছোট্ট পাহাড় দেখতে দেখতে এগিয়ে গেলাম। দেখো এবার কিন্তু আমরা পাহাড়ের ওপর দিকে উঠতে শুরু করেছি, আর তার সাথে ভিউটা শুধু তোমরা দেখো কত সুন্দর। এখানে এই রাস্তায় জনবহুল কিন্তু অনেকটাই কম, মাঝে মাঝে একটা দুটো বাস, অটো বা 4 চাকা গাড়ি দেখা যাচ্ছে।
আমি এখনো ভাবতেই পারছি না যে আমরা পাহাড়ে উঠছি আবার বাইকে করে, সরি মানে স্কুটি নিয়ে। আজ সকালে যখন স্কুটি রেন্ট নিতে গিয়েছিলাম তখন যেমন এক্সাইটমেন্টও লাগছিল, তার সাথে সাথে একটু ভয়ও করছিল। ভাবছিলাম যে এই পাহাড়ের রাস্তায় ওর স্কুটি চালাতে যদি কোনো অসুবিধা হয়, যদিও আগে থেকেই জানতাম যে এখানকার রাস্তা ততটা খাড়াই নয়, সমতল ধরনের, তাও ভয় তো একটু লাগবেই এই অজানা অচেনা রাস্তায় বাইকে করে আমরা দুজনে। যাই হোক, এই ভয় এক্সাইটমেন্ট সবকিছু নিয়ে যেতে যেতে আমরা পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম। এই পাহাড়ের রাস্তায় ওপরে উঠতে উঠতে দেখছি রাস্তার ধারে ধারে কত বাঁদর রয়েছে, কিছু বাঁদর আবার একদম রাস্তার উপরেই বসে রয়েছে। পাহাড়ের রাস্তা, জোরে তো গাড়ি চালানো যাচ্ছে না, আস্তে আস্তেই যেতে হচ্ছে, তাই আমার একটু ভয়ও লাগছে। ভাবছি বাঁদরগুলো এসে যদি আমার থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। পাহাড়ের এই অপরূপ দৃশ্যের কথা তোমাদের যতবারই বলি যেন মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে। আরো কিছুটা যাওয়ার পর আমরা একটা ভিউ পয়েন্ট দেখে দাঁড়িয়ে পড়লাম। দেখো এই ভিউ পয়েন্ট থেকে কত সুন্দর লাগছে পাহাড়গুলোকে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলছিলাম। তারপর ও বলল ওর হেলিকপ্টারটিকে বের করবে। এখানে হেলিকপ্টার বলতে ওর ড্রোনটির কথা বলছি। দেখো ড্রোন ভিউতে পাহাড়টাকে কত সুন্দর দেখতে লাগছে। কিছুক্ষণ ড্রোন উড়িয়ে কিছু সুন্দর সুন্দর পাহাড়ের ভিউ নিয়ে তারপর আমরা আবার বাইকে করে রওনা দিলাম। আরো কিছুটা পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা স্কুটি করে পৌঁছে গেলাম বোরা কেভসে। এখানে পৌঁছে সব থেকে প্রথমে আমরা বাইকটিকে এক জায়গায় রেখে দিলাম। তারপর টিকিট কাটতে গিয়ে ওনারা বললেন যে ব্যাগও নাকি জমা রাখতে হবে, তাই আমরা ব্যাগটিকেও জমা রেখে দিলাম। বোরা কেভসের ওপেনিং টাইম হলো সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আর তার মাঝে 1টা থেকে 2টো পর্যন্ত ব্রেক টাইম থাকে। বোরা কেভসের এন্ট্রি ফ্রি হলো প্রাপ্তবয়স্কদের জন্য 80 টাকা আর শিশুদের জন্য 60 টাকা। আর তোমরা যদি ক্যামেরা নিয়ে যেতে চাও তাহলে তোমাদের এক্সট্রা আরো 100 টাকা চার্জ পেমেন্ট করতে হবে। টিকিট কেটে নিয়ে আমরা বোরা কেভসের মধ্যে প্রবেশ করলাম। এখানে প্রবেশ করতেই প্রথমে আমাদের টিকিটগুলো চেক করে নিল। এখানে অনেক গাইড রয়েছে, গাইড নেওয়ার জন্য ওরা আমাদের জিজ্ঞাসা করছিল। ও বলল কত টাকা লাগবে, ওরা বলল 250 টাকা লাগবে। তারপর একটু দরাদরি করে আমরা 200 টাকায় গাইডটি নিয়ে নিলাম। এরপর অনেক সিঁড়ি পার করে আমরা গুহার দিকে এগিয়ে গেলাম। প্রাকৃতির অনন্য সৃষ্টি ভারতের দীর্ঘতম গুহা বোরা গুহালু, প্রাকৃতিকভাবে সৃষ্ট 300 মিটার চওড়া এবং 40 মিটার গভীর। গুহাটি 200 মিটার দীর্ঘ। প্রাচীন এই বোরা গুহা বা বোরা গুহালুর নিচে নামলে দেখা যাবে চুনাপাথরের ওপর জল পড়ে তৈরি হয়েছে অনবদ্য প্রাকৃতিক শিল্পকর্ম। বিজ্ঞানের ভাষায় যাকে বলে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইট। লাক্ষাধিক বছর ধরে তৈরি হয়েছে এইসব শিল্পকর্ম। ভূতাত্ত্বিকদের মতে 10 লাখ বছর আগে সৃষ্ট গুহার মধ্যে দিয়ে এক সময় বয়ে যেত নদী। নদীর পথ পরিবর্তনের সঙ্গে সঙ্গে চুনাপাথরের বিশাল দেওয়ালের ফাঁক দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ে প্রাকৃতিক নিয়মে তৈরি হয়েছে নানান মূর্তি। স্থানীয়দের বিশ্বাস রাম লক্ষ্মণও বনবাসকালে এখানে থেকেছেন। 120টি সিঁড়ি বেয়ে নামতে হয় এই গুহায়। এই বোরা গুহার বোরা কথাটির অর্থ হলো হোল। তোমরা দেখতেই পাচ্ছ যে এই সূর্যের আলো এই গর্ত দিয়ে কিরকম ভাবে এই গুহার মধ্যে নেমে এসেছে এবং কত সুন্দর দেখতে লাগছে। এই বোরা কেভসের দেওয়ালগুলি হোয়াইট মার্বেল, স্ট্যালাকমাইট সমস্ত রকম মার্বেলের মিশ্রণে তৈরি হয়েছে। দেখো ওপর থেকে এই এক ফোঁটা ফোঁটা জল পড়ে এখানে তৈরি হয়েছে শিবলিঙ্গটি। শিবরাত্রির দিনে প্রায় 30-40 হাজার মানুষ এখানে আসেন এই শিবলিঙ্গটিকে পুজো করতে। গুহার ওপর থেকে এক ফোঁটা ফোঁটা জল পড়ে এই পিলারটি তৈরি হয়েছে। এই পিলারটিকে জলশিলাও বলা হয়। কিছুটা এগিয়ে দেখো এখানে জল পড়ে পড়ে আবার নাকি মস্তিষ্কের আকার ধারণ করেছে। কতই অদ্ভুত এইসব জিনিসপত্র। আমরা এগোতে এগোতে অনেকটাই নিচে নেমে পড়েছি। ভাবছি যে কিভাবে ওপরে উঠবো। ওপরে ওঠার সময় নিশ্চয়ই অনেকটাই কষ্ট হবে। আরো কিছুটা এগিয়ে দেখো ডান দিকের ওপরে আরেকটি শিবলিঙ্গ রয়েছে, কিন্তু সেটা খুবই উঁচুতে। বয়স্ক মানুষেরা সেখানে উঠতেই পারবে না, কারণ সেখানে সিঁড়িগুলো খুবই খাড়াই। আমরা আস্তে আস্তে সিঁড়ির ধারে রেলিংগুলো ধরে ধরে ওপরে উঠে পড়েছি। এখান থেকে পুরো গুহার দৃশ্যটা খুব সুন্দর লাগছে। এই যে দেখো সেই ঠাকুর। আমরা এখানে পুজো দিয়ে প্রণাম করে তারপর আবার নেমে পড়লাম। এখানেই জল পড়ে পড়ে অনেক কিছুর আকার ধারণ করেছে। তার মধ্যে কিছু অন্যতম হলো শিব পার্বতী, মা, শিশু, কুমির, অজগর সাপ, বাঘ, বাদুড়, ইন্ডিয়ার ম্যাপ। এই বোরা গুহার মধ্যে অনেক সিনেমা শুটিংও হয়েছে। বোরা কেভসটি ভালো করে ঘুরে দেখার পর আমরা আবার ওপরের দিকে উঠতে শুরু করলাম। এখানে বিভিন্ন জায়গায় ফটোশুট করার ব্যবস্থা আছে। আমরা যেহেতু ক্যামেরা নিয়ে গিয়েছিলাম তাই আমরা নিজেরাই ছবি তুললাম। আর আমাদের যে গাইডটা ছিল সেও আমাদের কিছু ছবি তুলে দিল। ছবি তোলা শেষ করে আমরা আবার ওপরের দিকে উঠে এলাম। এতগুলো সিঁড়ি দিয়ে ওপরে উঠতে একটু কষ্টই হলো, আবার এই এত গরমের মধ্যে।
ওপরে উঠে এসে ডান দিকে দেখো একটি সুন্দর বসার জায়গা রয়েছে, যেখানে বসে তোমরা কিছুক্ষণ রেস্ট নিতে পারবে। এখানে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবার বাইরে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে অনেকগুলো ছোট ছোট স্টল রয়েছে, যেখান থেকে তোমরা টুকিটাকি কেনাকাটি করে নিতে পারবে। আমি দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। দেখো এখানে সব থেকে ফেমাস খাবার হলো বাম্বু চিকেন আর বাম্বু বিরিয়ানি। তো আমরা দুটোই অর্ডার করে দিয়েছি। দেখো কিভাবে এই বাম্বু বিরিয়ানি আর বাম্বু চিকেন তৈরি করা হচ্ছে। তো ফাইনালি আমাদের বাম্বু বিরিয়ানি রেডি হয়ে গেছে। দেখো আমাদের সার্ভ করছে। দেখে তো মনে হচ্ছে ভালোই করেছে। তো চলো এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। দেখো এরপরই চলে এসেছে আমাদের বাম্বু চিকেন। বাম্বু বিরিয়ানির থেকে বাম্বু চিকেনের টেস্টটা আমার একটু বেশি ভালো লেগেছে। এখানে বাম্বু বিরিয়ানির কস্ট হলো 600 টাকা আর বাম্বু চিকেনের দাম হলো 150 টাকা। দাম অনুযায়ী কোয়ান্টিটি কিন্তু অনেকটাই বেশি ছিল। আমরা পুরোটা খেতে পারিনি, তাই বাকি খাবারটা পার্সেল করিয়ে নিয়েছিলাম। আমাদের এখানে খাবার খেতে খেতে মোটামুটি 3টে মতো বেজে গিয়েছে। তাই আমরা আর আরাকুর দিকে গেলাম না, কারণ আরাকু গেলে আমাদের ওপরে উঠতে আরো 1 ঘন্টা মতো সময় লাগবে। আর সেখানে শুধুমাত্র একটি পার্ক রয়েছে, তাই আমরা আর ওপরে গেলাম না। এখান থেকেই পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম। এরপর আমি এখানকারই ছোট ছোট দোকানগুলো থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম। আর ও পাহাড়ের সুন্দর ড্রোন ভিউ নিচ্ছিল তোমাদের সাথে শেয়ার করবে বলে। এছাড়াও তোমরা এখানে বিভিন্ন মশলার দোকান দেখতে পাবে, যেমন দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, এই সমস্ত কিছু এরা ছোট ছোট প্যাকেট করে এখানে বিক্রি করছে। এই ছোট ছোট প্যাকেটগুলোর মূল্য 20 টাকা করে। আমরাও এখান থেকে কিছু মশলা কিনে নিলাম বাড়িতে নিয়ে যাব বলে। সন্ধ্যা হয়ে গেলে এই পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে অনেকটাই অসুবিধে হবে, তাই আমরা আর বেশি না দেরি করে 3:30 নাগাদ করে বেরিয়ে পড়লাম এখান থেকে। যাই হোক, আমাদের আর আরাকু ভ্যালি যাওয়া হলো না। আরাকু ভ্যালি যেতে হলে অনেকটাই দেরি হয়ে যেত, আর এই পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে নিচে নামতে অনেকটাই অসুবিধা হতো, তাই আর ওখানে যাওয়া হলো না। পরের বার যখন ভাইজ্যাক আসবো তখন অবশ্যই আরাকু ভ্যালি যাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হবে আবার নতুন একটি ব্লগে। আজকের মতো টাটা।